তাহলে দেখেন আমরা এর আগে আলোচনা করেছিলাম ডু ইউ লাইক মুভিজ বলে পজিটিভ হলে কিরকম আনসার হবে, নেগেটিভ হলে কিরকম আনসার হবে, হোয়ার ডু ইউ লিভ এটা নিয়ে কিরকম আনসার হতে পারে। আজকে আমরা আলোচনা করি হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি। দেখেন এখানে লেখা আছে হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি। নর্মালি আমরা অনেকেই ইংলিশে যে বলতে পারি না তা না, প্র্যাকটিক্যাল ইংরেজিতে আমরা অনেকেই ভালো, কিন্তু আইএলস স্পিকিং এ যখন হঠাৎ করে হুটহাট একটা কোশ্চেন করে বসে, কোন কালার পছন্দ, কোন ফুল পছন্দ, জুয়েলারি পরো কিনা, পড়তে ভালো লাগে কিনা, হঠাৎ করে এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুব কম আলোচনা করে থাকি। আর আইএলস স্পিকিং এর আনসারে বেশ কিছু, আমি এর আগে মার্কিং ক্রাইটেরিয়া দেখিয়েছিলাম যে সেখানে নির্দিষ্ট কিছু আপনার কোহেশন, কোহারেন্স, লিঙ্কিং ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ডস এগুলো ইউজ করতে হয়। এজন্য এইসব একটু স্ট্রাকচারের মধ্যে আসলে দেখা যাবে আমাদের ফ্লুয়েন্সিটা ভালো হবে, মার্কসটাও ভালো হবে। অনেকেই দেখা যায় আপনারা ইংলিশে ভালো, প্র্যাকটিক্যাল লাইফে ভালো, বাট আইএলস এ ওরকম ডিজার্ট স্কোরটা সবসময় আসে না। এই জন্য হচ্ছে আমাদের এই প্র্যাকটিস বা আইএলস এর মার্কিং ক্রাইটেরিয়া গুলো কিরকম, সেই নির্দিষ্ট ওয়েতে আমাদের আগাতে হবে। ওকে, তাহলে এইটার স্যাম্পল আনসারটা কেমন হতে পারে যে হাউ অফেন ডু ইউ ওয়্যার জুয়েলারি। আপনি যদি এটা একটু যদি বলতে পারেন যে ইটস ইন্টারেস্টিং, ইটস ইন্টারেস্টিং, একটু স্মাইলিং নিয়ে যদি পারেন, যাতে ন্যাচারাল যেন হয়, মুখস্থের মতো না হয় যে ইটস ইন্টারেস্টিং তারপরে বলা শুরু করে দিলেন যে মানে জুয়েলারি পরিধান করা এটা তো একটা গর্জিয়াস ব্যাপার, ভালো লাগার বিষয়, তাহলে আপনার ফেসটা যেন ওরকম হয়। ওকে, তাহলে হাউ অফেন ডু ইউ ওয়্যার জুয়েলারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে লিখবেন। আমার কিন্তু লেখার দরকার ছিল না, আমি কেন লিখে দিচ্ছি, সবার যেন হাতে কলমে লিখলে জিনিসটা ভালো মনে থাকে, আপনি বুঝে বুঝে লিখতে পারবেন এবং পরে আপনার জন্য প্র্যাকটিস করাটা সহজ হবে। কাইন্ডলি সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং লিখবেন। ওকে, আই হ্যাভ এ লট অফ অর্নামেন্টস গিভেন বাই মাই প্যারেন্টস। দেখেন গিভেনটা কখন হয়, এই অর্নামেন্টসটা কি সে নিজে নিজে আসছে নাকি অর্নামেন্টসটা দেওয়া হয়েছে, কারো দ্বারা অর্নামেন্টসটা দেওয়া হয়েছে। যেহেতু অন্যজনের মাধ্যমে দেওয়া হয়েছে এজন্য হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে গিভেন। আমি একটু উদাহরণ দিচ্ছি একটা, সবাই একটু দেখবেন, এটা লেখার দরকার নেই বা আলাদা পেজে চাইলে লিখতে পারেন। আচ্ছা সবাই একটু মনে মনে চিন্তা করেন তো যে দেয়ার আর এ লট অফ পিপল, অনেক মানুষ আছে, হু লিভ ইন ঢাকা। এই হু দিয়ে কাকে বোঝাচ্ছে, রিলেটিভ প্রোনাউন বা ডব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে সব সময় আগের অর্থটাকে মিন করে। কাকে মিন করে, আগের অর্থটাকে মিন করে। তাহলে এখানে হুটা কাকে বোঝাচ্ছে, পিপলটাকে বোঝাচ্ছে। দেয়ার আর এ লট অফ পিপল, অনেক মানুষ আছে, হু মানে হচ্ছে যেহেতু আগের অর্থটা প্লুরাল তার মানে হু মানে হচ্ছে যারা, আর যদি আগের অর্থটা সিঙ্গুলার হতো তার মানে হু মানে হতো যে, যারা ঢাকাতে বাস করে। তাহলে এই যারা বলতে কারা, এই মানুষ, এই পিপল গুলো। তাহলে পিপল গুলো কি নিজেই বাস করে না পিপল গুলোকে বাস করানো হয়? যেহেতু পিপলরা নিজেই বাস করে এই জন্য হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। এই সেন্টেন্সের পরিবর্তে এই সেন্টেন্সটা লেখা যায় দেয়ার আর এ লট অফ পিপল হু লিভ ইন ঢাকা, ঢাকা যারা নিজেরাই ঢাকাতে বাস করে। আর এখানে যেহেতু পিপলরা নিজেই বাস করে এজন্য পিপলের পরে ভার্বের সাথে আইএনজি। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন দেয়ার আর এ লট অফ বিল্ডিংস হুইচ ওয়ার বিল্ট বাই দা নবাব সলিমুল্লাহ। তাহলে এই যে লট অফ বিল্ডিংস, বিল্ডিং কি নিজেই তৈরি হয় না বিল্ডিংটাকে তৈরি করা হয়ে থাকে? অবশ্যই বিল্ডিং নিজে নিজে তৈরি হয় না, বিল্ডিং কে তৈরি করা হয়ে থাকে। যেহেতু বিল্ডিং নিজে নিজে তৈরি হয় না, বিল্ডিং কে তৈরি করা হয়ে থাকে, এজন্য হচ্ছে এখানে হুইচ ওয়্যার বাদ দিয়ে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল ফর্মটা দিলেই হবে। দেখেন দেখেন দেয়ার আর এ লট অফ বিল্ডিংস হুইচ ওয়্যার বিল্টার দরকার নেই, আপনি সংক্ষেপে বিল্ট বাই দা নবাব সলিমুল্লাহ। আচ্ছা এখন ভাইয়া এর আগে একজন কোশ্চেন করেছিলেন যে কখন ভার্বের সাথে আইএনজি হবে, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেখেন যখন অ্যাক্টিভ ভয়েসে হবে
যে এই পিপল নিজেই বাস করতেছে ঢাকায়, তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর যখন হচ্ছে প্যাসিভ ভয়েসে হবে, বিল্ডিংস তো নিজে নিজে তৈরি হয় না, এটাকেই তৈরি করা হয়ে থাকে, এজন্য হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মোট কথা হচ্ছে যখন আপনার অ্যাক্টিভ ভয়েসে হবে তখন ভার্বের সাথে আইএনজি, যখন প্যাসিভ ভয়েসে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধুমাত্র এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দিয়ে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখানে দেখেন হুইসটা যেমন তুলে দিয়ে, হুইস ওয়্যারটা তুলে দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে। এখানে যদি আরেকবার একটু বলেন ভাই, আরেকবার একটু বলেন, মানে এটা কি আমি প্রথম আচ্ছা থেকে আচ্ছা পাইনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আবার বলতেছি। দেখেন, দেয়ার আর এ লট অফ পিপল হু লিভ ইন ঢাকা। দেখেন এই পিপলের পরে আছে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন বা হু আছে, তাহলে ডব্লিউএস কোশ্চেনের আগে যে ওয়ার্ডটা থাকে এই ডব্লিউএস কোশ্চেনটা তাকেই নির্দেশ করে। এখানে ধরেন হু এর আগে আছে হচ্ছে পিপল, তাহলে হুটা বোঝাচ্ছে পিপলকে। এখানে হুইস এর আগে আছে হচ্ছে বিল্ডিংস, তাহলে এখানে হুইসটা বিল্ডিংস কে বোঝাচ্ছে। এই পিপল যদি নিজেই নিজেই ভার্বের কাজটা করে তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। আমি গ্রামারের জটিল নিয়মে যাচ্ছি না। আর এই ডব্লিউএস কোশ্চেনের আগের যে নাউনটা আছে সেটাকে যদি নিজেই না করে এটাকে তৈরি করা হয়ে থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মোট কথা যদি নিজেই করে থাকে তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেমন পিপল নিজেই ঢাকাতে বাস করে, ভার্বের সাথে আইএনজি। পিপল লিভিং ইন ঢাকা, বিল্ডিংস নিজে তৈরি হতে পারে না, বিল্ডিংসটাকে তৈরি করা হয়ে থাকে। বিল্ট, বিল্ট মানে নির্মাণ করা, আর বিল্ট মানে নির্মিত হয়েছিল। তার মানে হচ্ছে যেহেতু বিল্ডিং নিজে তৈরি হয় না, বিল্ডিং কে তৈরি করা হয়ে থাকে, এজন্য হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভাই উপরে একটা ওই যে লিভড হবে না, পিপল লিভড ইন ঢাকা হবে না যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়? এইটা দেখেন এখানে আছে হচ্ছে দুইটা ফর্ম। এটা আছে হচ্ছে আপনার সরাসরি হু লিভ ইন ঢাকা, যে বর্তমানে বাস করে। এটা তো হচ্ছে পিপল তো নিজেই বাস করে, এজন্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভে থাকার কারণে লিফট হবে না। আর বিল্ডিংসটা তো হচ্ছে নিজে তৈরি হয় না, এটাকে তৈরি করা হয়ে থাকে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, এজন্য হচ্ছে এখানে ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে। না ভাইয়া, যে বললেন যে লিফট হবে উনি ওই ভাই কি ক্লিয়ার? দেখেন পিপল কে তো বাস করানো হয় না। সেকেন্ড পিপল, সেন্টেন্সটার কথা বলছি, দেয়ার আর এ লট অফ পিপল লিভড ইন ঢাকা হবে না? প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি ভাইয়া। এই যে দেখেন এই দুইটা সেন্টেন্স হচ্ছে দুইটাই অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ, হু লিভ ইন ঢাকা। তাহলে যদি অ্যাক্টিভে থাকে, নিজেই বাস করে থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আর যদি নিজে নিজে না করে অন্যের দ্বারা হয়ে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা তো পিপল তো নিজেই বাস করতেছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি। আর এটা তো হচ্ছে নিজে তৈরি হয় না, বিল্ডিংটাকে তৈরি করা হয়ে বুঝতে থাকে, পারছি। এজন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝেছি এবার ক্লিয়ার, আচ্ছা, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। আর কেউ আছেন যে এখনো বুঝতে পারেন নাই? আমি আবার বলবো। ওকে, ডান, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন, নেভারদিলেস আই হ্যাভ এ লোড অফ অর্নামেন্টস গিভেন বাই মাই প্যারেন্টস। ওকে, ওকে ভাইয়া, দেখেন এখন বলি হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি। আমি কি বলেছি? নেভারদিলেস আই হ্যাভ এ লোড অফ অর্নামেন্টস গিভেন বাই মাই প্যারেন্টস। যদিও আমার পিতামাতার পক্ষ থেকে অনেক অর্নামেন্টস আমি পেয়েছি বা দেওয়া হয়েছে আমাকে, আই এম নট হ্যাবিচুয়েটেড উইথ। হ্যাবিচুয়েটেড উইথ মানে অভ্যস্ত। হ্যাবিচুয়েটেড উইথও দিতে পারেন, অথবা হচ্ছে অ্যাকাস্টামড উইথও দিতে পারেন। অ্যাকাস্টামড উইথ মানেও অভ্যস্ত। ভাইয়া ইউজ টু কি দেয়া যাবে? ইউজ টু এর একটু নিয়ম আছে। একটা হচ্ছে অনেক অতীতের ব্যবহার, আর একটা হচ্ছে গেট ইউজ টু, আম ইউজ টু, বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওটা ওটা দুইটা নিয়ম। হ্যাঁ, ওটা ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম জি। হয়, আর গেট ইউজ টু, বি ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। ওইটা সবার জন্য একটু জটিল আর কি, সবাই হয়তো কেউ কেউ ভুলও করতে পারে, কাজে ওইটা পুরোপুরি আয়ত্তে না তাহলে এনে ওটা হ্যাবিচুয়েটেডটাই ব্যবহার ভালো। করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাবিচুয়েটটাই আপাতত ইউজ করেন। আর হ্যাবিচুয়েটেড উইথ অথবা অ্যাকাস্টমড উইথ, উইথ তো হচ্ছে একটা প্রিপোজিশন, উইথ এর পর ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, ওকে। ওইটা আপনি পার্সোনালি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু ওইটা প্রপার নিয়মটা ঠিক রেখে। ওকে, এরপরে দেখেন, আই এম নট হ্যাবিচুয়েটেড উইথ অর অ্যাকাস্টমড উইথ ইউটিলাইজিং দোজ অ্যাজ আই বিলিভ ইন সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। অথবা বলতে পারেন যে
সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট এর জায়গায় হি ইজ দ্য বেস্ট হু ইজ দ্য সিম্পলেস্ট, মানে সেই হচ্ছে সবচেয়ে উত্তম, সে যে সব দিক থেকে সিম্পল বা সাধারণ। আমি হচ্ছে এপিজে আব্দুল কালামের একটা ডায়লগ এরকম শুনেছিলাম যে সেই হচ্ছে অসাধারণ যে সর্ববিষয়ে সাধারণ। তো আপনি এটা এইভাবে বলতে পারেন যে হি ইজ দ্য বেস্ট হু ইজ দ্য সিম্পলেস্ট, সিম্পল, সিম্পলার, সিম্পলেস্ট। এইভাবে এই লাইনটা সিম্পলি ইজ দ্য বেস্ট, সিম্পলিসিটি ইজ দ্য বেস্টের জায়গায় ওই লাইনটা আপনার মতো করে দিতে পারেন। বাট অনলি ফর এনি ইনভাইটেশন আই উইয়ার অথবা পুট অন আই ক্যাচিং। আই ক্যাচিং মানে হচ্ছে যেটা সহজে চোখে ধরে। অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট, এই যে আমরা সমানে বলি না মডার্ন, মডার্ন টেকনোলজি, তারপরে হচ্ছে রিসেন্ট টেকনোলজি বা হচ্ছে মডার্ন ডিজাইন, এটা না বলে স্টেট অফ দ্য আর্ট। স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে মডার্ন অথবা রিসেন্ট অথবা হচ্ছে লাক্সারি। এই এই একটা ফ্রেজ আর আই ক্যাচিং এটা একটা ভোকাবুলারি। এই দুইটা খুবই হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি। দেখেন আমি হয়তো আপনাদের 4-5-6টা করে পার্ট অন দেখাচ্ছি, বাট এই 4-5-6টা আমার কাছে মনে হয় যে এই টাইপস এর সবগুলো আপনি মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন। পার্ট ওয়ান এর জন্য যে কোশ্চেন গুলো আসে যদি একটু ধরতে পারেন যে কোন কোশ্চেনের টাইপসটা কেমন। ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ইট হেলদি ফুড? দেখেন এই কোশ্চেন গুলা যদি আমরা আগে থেকে প্রিপারেশন না নেই বা প্র্যাকটিস না করি, আমাদের মাথায় মানে কিরকম আনসার আসতে পারে, হ্যাঁ অবশ্যই এটা তো হেলদি ফুড খাওয়া তো ভালো, তো খারাপ না, এরকমই তো আনসার আসবে। কিন্তু আপনি যদি আনসার গুলো একটু গুছিয়ে নিয়ে যান, যে যেমন ধরেন এখানে ইম্পর্টেন্ট আছে, তাহলে প্রথম আমার কাজটা করতে হবে যে ইম্পর্টেন্টের সিনোনিমটা কি। ইম্পর্টেন্ট সিনোনিম আমরা জানি যে ইম্পর্টেন্টের সিনোনিম হচ্ছে ভাইটাল, ক্রুশাল, সিগনিফিকেন্ট। তাহলে এতগুলো তো আমাকে ইউজ করতে হবে না, যে কোনো একটা বা দুইটা ইউজ করতে হবে। তাহলে প্রথমেই আপনি শুরু করেন, দেখেন আই রেকন, আমি মনে করি ইটস রিয়েলি ক্রুশাল, এটা অত্যন্ত প্রয়োজনীয় টু টেক বেটার অথবা হেলদি অথবা নিউট্রিশাস, যে কোনো একটা বলেন, যে আমার কাছে মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় খেতে বা নিতে। খাবার ক্ষেত্রে ইটও বলতে পারেন, হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে সাধারণত টেক হয়, কিন্তু এখানে বলতে পারেন যেহেতু এটা হচ্ছে স্পিকিং, কিন্তু রাইটিং এ এগুলো ইউজ করা যাবে না, রাইটিং এর ক্ষেত্রে সবসময় ফর্মাল হতে হবে। ওকে, আই রেকন ইটস রিয়েলি ক্রুশাল টু টেক বেটার হেলদি অর নিউট্রিশাস ফুড। আচ্ছা, আই রেকন ইটস রিয়েলি ক্রুশাল টু টেক বেটার হেলদি অর নিউট্রিশাস ফুড। ভাইয়া তিনটা তিনটা দিলে কিন্তু নাম্বার আরো কমবে, যে কোনো একটা বলতে হবে। আমি এরকম স্টুডেন্টও দেখেছি যে যারা হচ্ছে একবারে দুইটা বলে, বেটার অর নিউট্রিশাস ফুড, যে কোনো একটা বলতে হবে। ইটস ভাইটাল, আচ্ছা এখানে দেখেন ক্রুশাল বলেছি, এখানে ভাইটাল বলেছি, বিকজ উই ক্যান কিপ ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ইটিং হেলদি ফুড। মোরওভার দিস সর্ট অফ ফুড প্রোভাইড সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস ইন আওয়ার বডি হুইচ কিপ আস এনার্জেটিক অ্যান্ড ফ্রি অফ ডিজিজেস। দেখেন আইএলস এর বিশেষ করে রাইটিং এবং স্পিকিং এর জন্য কয়েকটা গ্রামার অত্যন্ত প্রয়োজনীয়। এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তো দুইটা সেন্টেন্সকে অ্যান্ড বাট ওয়ার্ড দিয়ে যুক্ত করলেই কম্পাউন্ড হয়ে গেল, এটা আরেকটু যদি বড় রেঞ্জে করতে পারেন ভালো। আর সিম্পল সেন্টেন্সে তো কোনো ইন্টারোগেটিভ চিহ্ন হবে না, কোনো ডব্লিউএস কোশ্চেন হবে না মাঝখানে, সো অ্যান্ড বাট অর এগুলো কিছুই হবে না। কিন্তু সিম্পল সেন্টেন্সকে অনেক বড় করে লেখা যায়, প্রিপোজিশন যোগ করে, তারপরে হচ্ছে এটার কথাগুলোকে বাড়িয়ে সিম্পল সেন্টেন্সটাকে বড় করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আপনারা আমি আগে বলেছি যে এই ক্যামব্রিজ বইয়ের শেষে রাইটিং এর যে ওখানে এক্সপ্লানেশন গুলো দেওয়া আছে, মার্কিং ক্রাইটেরিয়া, যে কেন সে সেই গুণী ব্যক্তি কেন 7 পেয়েছে, কেন 6.5 পেয়েছে, ওখানে দেখবেন যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের কথাটা অনেক বেশি বলা আছে। এজন্য আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সটা খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, দেখেন আমাদের পার্ট 2 তে আজকে বড় একটা স্টাডি আছে আমাদের। হ্যাঁ, পার্ট 1টা আমরা শেষ করি। ওকে, দেখেন, ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার অর প্লান্ট? আপনার কি কোনো ফেভারিট ফ্লাওয়ার প্লান্ট আছে? দেখেন এখানে দুইটার মধ্যে যে কোনো একটা চেয়েছে, তার মানে এই না যে আপনাকে দুইটাই বলতে হবে, আপনাকে অবশ্যই একটা বলতে হবে। এটা কোশ্চেন বোঝাটাও একটা এক্সাম, আপনি টিচারের কোশ্চেনটা বুঝলেন কিনা এইটা বোঝাটাও একটা এক্সাম। ওকে, তাহলে দেখেন এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাকে নিতে হবে। তাহলে এটার আনসার কি হতে পারে? সম্ভাব্য আনসার,
Red rose is my most favorite flower in my country. Red roses are used in marriage and other ceremonies. It's also a sign of love, romance, and new beginnings. So, আচ্ছা দেখেন, red rose is my most favorite flower. In my country, red roses are used in marriage and other ceremonies. It's also a sign of love, romance, and new beginnings. So, this flower is incomparable among all flowers in my eyes. দেখেন, লিঙ্কিং ওয়ার্ড যে সবসময় শুরুতেই দিতে হবে এরকম না, শেষেও দেওয়া যায়। রিসেন্টলি আই হ্যাড টেকেন, পাস্ট পারফেক্টও বলতে পারেন যেহেতু অতীতের ঘটনা, বা রিসেন্টলি এটা করে ফেলছেন, পাস্ট পারফেক্ট দেওয়াটাই বেটার। ওকে, পাস্টেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিশ্বের কোনো দেশে বাইরের অ্যাডভান্স ইংলিশে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের ওইভাবে আপনার ডিফারেন্স করা হয় না। আমাদের দেশে আমরা যে ডিফারেন্সটা করি, যে পাস্ট ইনডিফিনিট অনেক আগে হলে পাস্ট ইনডিফিনিট, কেবল পাস্ট যদি হয়ে যায় কিছু আগে তাহলে পাস্ট পারফেক্ট, এই ধরনের কোনো ডিফারেন্স অ্যাডভান্স ইংলিশে বা ব্রিটিশ যে বা ক্যামব্রিজ আমেরিকা ইউকে ওখানে এইটা করা হয় না। ওকে, রিসেন্টলি আই টুক মাই আইএলটিএস এক্সাম, এইটা বলতে পারেন, এই অ্যাডভার্বটা এখানে ব্যবহার করা যায়। এরপরে আসেন, এই রিসেন্টলিটা আপনি শেষে দিতে পারেন। এরপরে হচ্ছে এই রিসেন্টলিটা আপনি আই রিসেন্টলি টুক মাই আইএলটিএস এক্সাম, তাহলে দেখেন শুরুতে দিতে পারেন, শেষে দিতে পারেন, আর এই যে ভার্বের আগে দিতে পারেন। আপনি যখন রাইটিং লিখবেন তখন তো ধরেন বিভিন্ন ধরনের এই অ্যাডভার্ব বা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করবেন, যে নর্মালি, জেনারেলি, অকেশনালি, প্রবাবলি, তারপরে হচ্ছে রিসেন্টলি। একবার হচ্ছে শুরুতে দিবেন, আবার শেষে দিবেন, মাঝে মাঝে হচ্ছে মাঝখানে দিবেন, তাহলে হচ্ছে আপনার গ্রামারের হচ্ছে রাইটিং এর লেখার সৌন্দর্যটা বাড়বে, ভ্যারাইটিসটা বাড়বে। যখন ভ্যারাইটিস বাড়বে ইনশাআল্লাহ আপনি মার্কসটাও ভালো পাবেন। ওকে, এরপরে আসেন আরেকটা কোশ্চেন, হাউ ডিড ইউর প্যারেন্টস চুজ ইউর নেম। আচ্ছা, এটা আমি মুখে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে এইটা লিখে নিতে পারেন। এটা হচ্ছে প্রথমে বলবেন যে ইউ নো মাই নেম ইজ, দুইটা বলবেন যে আবির আব্দুল্লাহ, তাহলে হচ্ছে আব্দুল্লাহ ইজ মাই সারনেম দ্যাট হ্যাজ বিন টেকেন ফর মাই ফাদার। যদি আপনার হচ্ছে সারনেমটা যদি আপনার ফাদারের নেমের সাথে ওই পাসপোর্টে থাকে তাহলে তো ওখানে আপনি মিলেই গেল। আর যদি অনেক সময় এরকম হয় যে আমাদের বাংলাদেশিরা দেখা যায় আমরা এই সারনেমটা সবসময় ফলো করি না, পিতার নাম একরকম আবার ছেলের নাম অন্যরকম, তাহলে বলেন দ্যাট হ্যাজ বিন টেকেন ফ্রম মাই গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারের নাম তো আর পাসপোর্টে নাই। আচ্ছা, এরপরে আসেন, বলতে পারেন মাই মম সিলেক্টেড মাই ফার্স্ট নেম। সার নেমটা তো বলে দিলেন যে এটা আমার ফ্যামিলিগত নেম, যে গ্র্যান্ডফাদারের থেকে নেওয়া হয়েছে। আর সার নেম যেটা, এটা বলেন যে মাই মম সিলেক্টেড মাই ফার্স্ট নেম আফটার সার্চিং ফ্রম থাউজেন্ডস অফ বুকস and spending considerable amount of time. In this way, they combined my full name, Mr. Omok. এটা দিতে পারেন। I learned or heard that, যে কোনো একটা দিবেন, learned অথবা heard, my surname has been taken. আচ্ছা, শুরুতে এটা বলে নিতে পারেন যে you know my name is আবির আব্দুল্লাহ, বা আপনার যার যার নেম সেটা বলবেন। আচ্ছা, একজন বলেছেন has been কেন হবে। ওকে, দেখেন হ্যাজ বিন হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য হ্যাজ বিন হয়েছে। যেমন আমি বললাম যে আমি একটি মোবাইল ফোন কিনেছি, তাহলে আমি কি নিজেই মোবাইল ফোন কিনেছি না, যেহেতু এটা আমি নিজেই করেছি এজন্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যে আই হ্যাভ বট মাই মোবাইল ফোন, আই হ্যাভ বট মাই মোবাইল ফোন। আর দেখেন মোবাইল ফোনকে যদি সাবজেক্ট হিসাবে রাখি, মোবাইল ফোন কি কিনতে পারবে নাকি মোবাইল ফোনটাকেই কেনা হবে, যেহেতু মোবাইল ফোনটাকেই কেনা হবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এজন্য বলতে হবে মোবাইল ফোন অথবা মাই মোবাইল ফোন হ্যাজ বিন বট, মাই মোবাইল ফোন হ্যাজ বিন বট। আচ্ছা দেখেন, আই হ্যাভ বট মাই মোবাইল ফোন, মাই মোবাইল ফোন হ্যাজ বিন বট, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ওকে, দেখেন আই হ্যাভ বট মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোন কিনেছি, তাহলে আমি নিজেই কিনেছি, তাহলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে
মাই মোবাইল ফোন হ্যাজ বিন বট, আমার মোবাইল ফোনটাকে কেনা হয়েছে। মোবাইল ফোন তো নিজে নিজে কখনো কিনবে না, মোবাইল ফোনটাকেই কেনা হবে, এই জন্য প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের রুলস হচ্ছে আপনার প্রথমে সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে যে যেটা টেন্স সেই টেন্সের অক্সিলারি ভার্ব হবে, এরপরে হচ্ছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। ঠিক একই রকম ভাবে মাই সারনেম, সারনেমটা কি নিজে নিজে নিতে পারে নাকি নেমটাকেই রাখা হয়ে থাকে, নামকেই রাখা হয়ে থাকে, এটা আছে হচ্ছে প্যাসিভ ভয়েসে। এই জন্য এটা হচ্ছে হ্যাজ বিন হয়েছে এবং হ্যাজ বিন এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আচ্ছা, এখন কি বোঝা গেছে এই যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কেন হ্যাজ বিন হয়েছে? যিনি কোশ্চেনটা করেছিলেন উনি বলেন যে উনি বুঝছেন কিনা। হ্যাজ বিন এটা কেন হবে মাহের ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, খুবই সুন্দর আনসার দিয়েছেন, আই ডিড আস্ক। ওকে, আই আস্কড এর পরিবর্তে আই ডিড আস্ক, থ্যাংক ইউ। এই ধরনের স্পিকিং এ এই ধরনের টেন্স বা গ্রামার ইউজ করতে হবে। আচ্ছা, এই ইন দিস ওয়ে উই হ্যাভ ফিনিশড আওয়ার পার্ট 1 ফর টুডে, and now we are going for part 2.